মিউচুয়াল ফান্ডে এসআইপি মারফত ইনভেস্ট করে বড়লোক হওয়া যায় কিনা? কত টাকায় বড়লোক একজন মানুষ নিজেকে ভাববে, তাই কিনা? এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বিষয়টা কি? মোটামুটি যে কোম্পানিগুলো খুব এস্টাবলিশড, যারা মোটামুটি টপ 100 বা টপ 50-র মধ্যে আসে। ওয়াই ইন্স্যুরেন্স বা এই ইন্স্যুরেন্সটা গুরুত্বপূর্ণ কেন? মানুষ প্রথমে ভাবে যে আমি একজন সুপারম্যান, আমার কিচ্ছু হবে না। আর সাধারণ সংসার খরচের মধ্যে থেকে টাকাটা বাঁচিয়ে বের করার কিছু উপায় যদি আপনার কাছে থাকে। আপনি 15টা সিগারেট খেতেন, 5টা করে যদি সিগারেট কমাতে পারেন, 35 টাকা পার ডে আপনি বাঁচালেন, মাসে বাঁচালেন অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা। 30 ইয়ার্স পরে এই 1000 টাকা করে বাঁচানোর জন্য আপনার অ্যাকাউন্টে যদি 56 বয়স থাকতে আমি যদি একটা দামি ফোন না কিনি, বুড়ো বয়সে গিয়ে আমি দামি ফোনটা কিনে করবোটা কি? আমি তো এনজয় করার বয়সটা থাকবে না। বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি কখনোই বলবো না যে আপনার জীবনের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে ফেলুন। তাহলে মিউচুয়াল ফান্ডেও যদি এত খবর রাখতে হয়, তাহলে মানুষ মিউচুয়াল ফান্ডে যাবে না। আমার মনে হয় নমস্কার, আজকের অতিথি সুরজিৎ কালা। সুরজিৎ বাবুর পডকাস্টের আগে অলরেডি আমাদের চ্যানেলে এসছে। আমরা আজকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, মিউচুয়াল ফান্ডে কিংবা ইন্স্যুরেন্সে আপনি কখন ইনভেস্ট করবেন, কিংবা কিভাবে ভবিষ্যতে আপনি একজন ওয়েলদি পারসন হয়ে উঠতে পারেন লিমিটেড ইনকাম নিয়েও, সেটা নিয়ে আলোচনা করব। মধ্যবিত্তের স্বপ্ন পূরণ কিংবা মধ্যবিত্তের উচ্চবিত্ত হওয়ার যে পথ, সেটা নিয়ে আলোচনা হবে। রয়েছেন আমাদের সাথে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সুরজিৎ কালা। তো তাহলে আপনার সাথে আবার দেখা হলো পডকাস্টে। কেমন আছেন? ফার্স্টে এটা দিয়ে শুরু করি। খুব ভালো আছি। তা আপনার তো পডকাস্টের বেশ কিছু তথ্য মানুষের কাছে খুব ভালো লেগেছে, ভাইরাল হয়েছে ইনফ্যাক্ট, ঠিক আছে? তো যাই হোক, সেই সূত্র ধরে আমাদের কাছে অনুরোধও ছিল যে আপনাকে আরও একবার এখানে আনার জন্য। দর্শকরা অনেক কিছু জানতে চান। সব থেকে বেশি ইন্টারেস্ট যেখানে মানুষের আমি দেখেছি সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড নিয়ে না মানুষের মনে কনসেপশন, মিসকনসেপশন অনেক কিছু রয়েছে। তো যেটা প্রথম প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আমাকেও করে যে দাদা, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব? তা আপনি আমাদের দর্শকদের একটু বোঝান কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। মানে এটা প্রতিনিয়ত আসতে থাকে। আচ্ছা, কোথায় ইনভেস্ট করব? এবার দেখি, এবার আমি তাকে ভাবি যে কি উত্তর দেব। দেখুন, একটা হচ্ছে যে সে অনেক আশা করে জানতে চেয়েছে, ঠিক আছে? তাকে যদি এখন টানতে টানতে স্কুল নিয়ে যাওয়া হয় অসুবিধা, ঠিক আছে? বাট স্টিল আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কিভাবে, যে সাহেব আপনি যে জানতে চাইলেন যে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, তা আপনি তো ওষুধের নাম জিজ্ঞেস করে ফেললেন বা মলিকিউলের নাম জিজ্ঞেস করে ফেললেন, রোগটা কি আপনার সেটাই তো জানলাম না। আমি কি করে বলবো এটা? তো এই জায়গাতে কিন্তু একটা খুব বড় একটা গ্যাপ তৈরি হয়ে রয়েছে আমি কাজ করতে গিয়ে, যেটা বুঝছি। কনসেপশনের গ্যাপ। ইয়েস, যে কি তার প্রয়োজন সেটা সে জানে না। এইদিকে তিনি একটা ফান্ড নিয়ে ভাবনা চিন্তা করছেন। কেন? এর পিছনে অন্য কোনো কারণ না। কারণটা হচ্ছে একটা মাহল তৈরি হয়েছে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেখানে সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, শেয়ারে ইনভেস্ট করব, বাট কেন করব সেটাকে নিয়ে প্ল্যান করা হচ্ছে না। তো এইবারে আমি যে যেটা আমি বলতে চাইলাম, যে আমি যখনই তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনার গোল কি, সে তখন আকাশ কুসুম চিন্তা করছেন ওভার ফোন, অথবা বলছে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, বসুন, তারপর আমরা কথা বলবো। এবং যখন আসছেও না, সে এসেও কিন্তু একই প্রশ্ন, যে আমি আপনার পডকাস্ট দেখেছি, কি আপনার সঙ্গে আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, তাই জন্য এলাম, কিসে ইনভেস্ট করবো এবার বলে দিন। আমি বললাম যে আপনি কি বলবেন, আমি ফোনে বলবো না বলে আমি আপনাকে সামনে নিয়ে আসলাম? তা তো নয়। আমার আবারও একই প্রশ্ন, যে আপনার কবে কোন টাকাটা লাগবে। এবার যখন আমরা ইয়ার অন ইয়ার ক্যালকুলেট করছি, সে তখন ভাবছে আর এগুলো তো ভাবিনি। সে বলছে যে আমার কেন রিটায়ারমেন্ট হবে? সে বলছে আমার আছে, ছেলে বা মেয়ে আছে, পড়াশোনা তো অনেক দেরি এখন কেন ভাববো? তাকেই আমি ওটাই ভাবাতে চেষ্টা করছি যে আপনার ওই সময় কত টাকা লাগবে,
সেটার ক্যালকুলেশন করুন, করে এবার আমি আপনাকে বলবো যে যদি শর্ট টার্ম হয় তাহলে কি ধরনের ফান্ড হওয়া উচিত, যদি মিড টার্ম হয়, লং টার্ম হয়, অ্যাকর্ডিংলি আপনি চেঞ্জ করুন। করে এইবারে আমি তাকে বলছি যে আপনার এই ধরনের মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত। সেটা হতে পারে যদি একটু এডুকেশনাল ফান্ড যদি হয়, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে তুমি একটু ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট নাও, লাইক হাইব্রিড বা ব্যালেন্স অ্যাডভান্টেজ টাইপের ফান্ড নাও। যদি একটু মিড টার্ম হয়, যদি গোলের সেরকম কোনো রকম বিষয় নেই যে 1-2 বছর এদিক ওদিক হলেও আমার প্রবলেম নেই, মার্কেট যে কোনো কারণে সেই বছর গিয়ে ক্র্যাশ করে গেছে, বাট আই ক্যান ওয়েট ফর আনাদার 1 or 2 years, তখন সেই ক্ষেত্রে আপনি একটুখানি অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করতে পারেন। এইগুলো জেনে তারপরেই আমি অ্যাডভাইস করছি। কিন্তু আমি যেটা দেখছি যে হয়তো অনেক উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স রয়েছে, তাদের কাছে কিন্তু এরকমই মানুষজন যাচ্ছেন, গিয়ে বলছেন যে আমার কাছে 10 লাখ আছে, কি আমার 2000 টাকা বাজেট এসআইপি করার জন্য। তার মনে হচ্ছে যে আমি এই 2-3টে ফান্ড বলে দিই, ইজি ব্যাপারটা ক্লোজিং হয়ে গেল, আমাকে এতক্ষণ খাটতে হলো না। তাকে 2-3টে ফান্ড বলে দিল, সেই লোকটা ফান্ডটাতে ইনভেস্ট করা শুরু করলো। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন তার গোলের কাছাকাছি পৌঁছে গেছে, তখনও দেখছে তার ফান্ড পারফর্ম করছে না। এই আপনার পডকাস্ট দেখার পরে হয়তো অনেকে এসে বলছে যে এখনও পারফর্ম করছে না, তা আমার তো আর সময় নেই, আর মাত্র 3-4 বছর বাকি। ইনি শুরু করেছেন কবে? আরো 10 বছর 12 বছর আগে। এইটাই যদি তখন এই গোলকে আগে নির্ধারণ করতে আর যদি সেই অনুযায়ী ফান্ডগুলোকে সিলেক্ট করতো, তাহলে কিন্তু তার সমস্যাটা হতো না। সো আমার মনে হয় একজন ইন্ডিভিজুয়ালের প্রথম গোল সেট করুক, আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, গোল সেট করুক, তারপরে চিন্তা করবেন কোন ওষুধটা খাবেন, কোন মলিকিউলটা খাবেন। মিউচুয়াল ফান্ড নিয়ে যেটা মিসকনসেপশন থাকে, তার একটা মূল কারণ হচ্ছে মানুষ এই যে ক্লাসিফিকেশন যে বিষয়টা রয়েছে সেইটা বোঝেন না। সবাই জানে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো, কিন্তু তার মধ্যেও তো অনেক ধরনের ফান্ড আছে। ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, হাইব্রিড ইত্যাদি। তো সেইগুলো নিয়েও কিন্তু আমার মনে হয় যে একটু একটু করে মানুষকে অ্যাওয়ার করা উচিত। আপনি আমাদেরকে প্রথমে একটু দর্শকদের বুঝিয়ে বলুন এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বিষয়টা কি। আপনি তো যথেষ্ট অভিজ্ঞ এই বিষয়ে, বলি সেটা হচ্ছে যে একটা সেগমেন্ট অফ কোম্পানিজ রয়েছে ভারতবর্ষে যাদেরকে টপ লেয়ারে রাখা হয়। আমি খুব লেম্যানের ভাষায় বলছি, এর মধ্যে অঙ্কের হিসাবে যাচ্ছি না, কত ফিগার হলে পরে তবে গিয়ে লার্জ ক্যাপ হয়, স্মল ক্যাপ হয়, মিড ক্যাপ হয়। মোটামুটি যে কোম্পানিগুলো খুব এস্টাবলিশড, যারা মোটামুটি টপ 100 বা টপ 50-র মধ্যে আসে, তাদেরকে আমরা লার্জ ক্যাপের সেকশনে রাখি। বাট একটা কোম্পানি যখন ছোট অবস্থায় থাকে, তার যে গ্রোথ হয়, তার যে পার্সেন্টেজ অফ গ্রোথ হয়, সেটা কখনই লার্জ ক্যাপের ক্ষেত্রে সম্ভব না। এবারে তার সুবিধাটা হচ্ছে যে এই ধরনের কোম্পানিগুলো সাধারণত লসেস চান্সেসটা কম থাকে, কারণ তারা একটা জায়গায় অনেক দিন ধরে টাইম প্রুফ করে তারা এসছে ওই জায়গায় পৌঁছেছে। এবার এইখানে কি তাহলে আমি ইনভেস্ট করব না? করব। আমার ইনভেস্টমেন্টের টোটাল পোর্টফোলিওর মধ্যে কতটা পার্সেন্ট আমি লার্জ ক্যাপ রাখবো, সেটাকে আমাকে ডিসাইড করতে হবে। কারণ এর গ্রোথ কিন্তু কখনোই মিড ক্যাপ বা স্মল ক্যাপের মতন হবে না। আবার এই মুহূর্তে আপনি জানেন মিড ক্যাপ মোটামুটি নড়তে চড়তে পারছে না, একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। তো এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আমাকে সাফল করাটা, কখন লার্জ থেকে মিডে আসবো, মিড থেকে স্মলে যাব, স্মল থেকে আবার লার্জে যাব, সেটা আমার বয়স নির্ধারণ করতে হবে প্রথমে। যত আমার বয়স উপরের দিকে যাবে, তত আমার রিস্ক অ্যাপিটাইট কমবে। অদ্ভুত ব্যাপার, 55-60 বছর পরে বয়সে এসে গিয়ে সে এসে তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা যখন দেখাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে একটু যদি আমাকে বলেন যে এই পোর্টফোলিওটা আপনি কি ধরনের পোর্টফোলিও আপনি হ্যান্ডেল রেখেছেন। সে বলছে যে আমি জানি না, আমাকে তো একজন করে দিয়েছেন, তাই আমি করেছি। তাই আমি বললাম যে মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ সম্বন্ধে আপনার কিছু জানা আছে? বলছে 3টেই মার্কেট ওরিয়েন্টেড। হ্যাঁ, বাট এই 3টের মধ্যে কোনটার রিস্ক বেশি, কোনটার রিস্ক কম, বা কোনটার রিস্ক নেই, সেটা একটু যদি বলেন। বলছে এগুলো জানি। এবার তিনি তার লেম্যানের ভাষায় আবার বললেন, লার্জ মানে বড় কোম্পানি, মিড মানে ছোট কোম্পানি, মোটামুটি একটা কোম্পানি, লার্জ স্মল মানে ছোট কোম্পানি। হ্যাঁ, এইবারে আপনাকে বুঝতে হবে যে ধরুন মার্কেট সেন্সেক্স উঠছে, এবার একটা কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি, মার্কেট উঠছে, কিন্তু সে কিন্তু খুব একটা নড়ছেও না, চড়ছেও না, সে একটা জায়গায় রয়েছে, তার অ্যাভারেজ গ্রোথ ওই 8-10% জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি এই কোম্পানিটা কোন একটা এক্স কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন, এর মানে এইটা নয় যে আপনার ওই 8-10% যে গ্রোথটা দিচ্ছে, সে যে সারা জীবন 8-10% দিয়ে যাবে, অলদো মার্কেট উঠছে। কিন্তু
ইনকাম মেকানিজমটা আমাকে বুঝতে হবে। যে কোম্পানিটাতে আমি ইনভেস্ট করেছি সেই কোম্পানি যদি কোনো একটা বছরে যদি তার নিজস্ব পলিসি রিজনে যদি বিজনেস না করতে পারে, সেন্সেক্স যদি ওপরের দিকে দৌড়াতেও থাকে, কোম্পানি যদি পারফর্ম না করে, তাহলে আপনার ওই পার্টিকুলার কোম্পানির যে ইনভেস্টমেন্টটা সে তখন ডিপ করবে। অতএব আমাকে এটা বুঝতে হবে যে মার্কেট উঠছে আর এই ফান্ডটা কেন আমার পারফর্ম করছে না। এখানে কোম্পানির ভিতরটা বুঝতে হবে তখন। এবার আমি যদি এত বুঝতে না পারি তখন কি করতে হবে? কাজ করছে না, পারফর্ম করছে না, আমাকে সুইচ করতে হবে। সো এই যে টাইম টু টাইম যে সুইচিং করা, যে রিব্যালেন্সিং করাটা, এইটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ওই ইনভেস্ট করেই হাঁকি পাকি করবেন না, টিভি ফ্রিজ ঘুরতে যাওয়ার জন্য দুম করে হঠাৎ করে রিডিমশন করে এটা করবেন না, রেখে দেবেন, রাখতে দিন, থাকতে দিন। এই ভিডিওটা শুনে আবার অনেকে বলেছেন, আপনি তো বলেছেন যে বেশি নাড়াচাড়া না করতে, তাহলে রিব্যালেন্সিংয়ের কথা কেন বলছেন? একদম খুব ভালো প্রশ্ন। আপনি একটা বাড়িতে গাছ নিয়ে এসেছেন, গাছটাকে রেখে দিয়েছেন, তাতে আপনি জলও দিচ্ছেন না, রৌদ্র দেখাচ্ছেন না, সারও দিচ্ছেন না। আমি কিন্তু বলেছি গাছটাকে তুলতে বারণ করেছি। আমি তো জল দিতে বারণ করিনি, আমি তো সার দিতে বারণ করিনি। মানে আপনাকে এটাকে রিব্যালেন্সিং করতে হবে, মানে যখন যেটা পারফর্ম করবে তার অনুযায়ী সুইচ করতে হবে। আমি টাকা উইথড্রলের কথা বলেছি, উইথড্র করে টিভি ফ্রিজ কিনতে যাবেন না, যে আমি ইনভেস্টমেন্ট থেকেই অপ্ট আউট করে নিলাম, আমি এটা বারণ করছি। আমি বলতে চাইছি যে ইনভেস্টমেন্টটা করেছেন চলতে থাকলো তা নয়, হ্যাঁ সেটাকে তো ঘোরাতেই হবে। কারণ আজকে মানে জগৎ যেভাবে বদলাচ্ছে, সময় যেভাবে বদলাচ্ছে, তা আমি যদি আজ থেকে 20 বছর আগে যে কোম্পানিগুলো তখনকার দিনে স্টার্ট আপ ছিল, তারা আজকে ম্যাচিওর কোম্পানি হয়ে গেছে। আজকে 2000 সালে যখন .com বাবেল আসে, তখন যে কোম্পানিগুলো স্টার্ট আপ ছিল, লাইক ইউএসএ মার্কেট যদি দেখা যায়, যে অ্যামাজন, গুগল, এরা তখন স্টার্ট আপ ছিল। ঠিক আজকের ডেটে তারা বিগ জায়ান্ট হয়ে গেছে। তো এখন আবার এআই এর যুগ আসছে, আজ থেকে 10 বছর বাদে আবার একটা অন্য কোনো টেকনোলজি আসবে, স্বাভাবিকভাবেই। তো সেটা তো স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে আর একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে ধরুন ইন জেনারেল তো মিউচুয়াল ফান্ডটা সেই মানুষগুলোর কাছেই যায় যে যারা মার্কেট সম্পর্কে অতটা খবর রাখতে চান না, কিন্তু আবার মার্কেট লিঙ্কড কোনো ইনভেস্টমেন্ট থেকে সেই মার্কেটের যে ফায়দা বা সুবিধা সেটা নিতে চায়। তাহলে মিউচুয়াল ফান্ডেও যদি এত খবর রাখতে হয়, তাহলে মানুষ মিউচুয়াল ফান্ডে যাবে কেন? বলে না যে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। এই মিউচুয়াল ফান্ডের যে দায়িত্বটা নিতে হচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছি, আপনাকে নিজেকেও অবজার্ভ করতে হবে ইনভেস্টমেন্টে। যেটা যতটা আপনাকে মানে অলওয়েজ অন টো থাকতে হবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে, সেইটা এখানে একটু কম। বাট দুটো কারণে আমি অবজার্ভ করতে বলি। একটা হচ্ছে নিজের নলেজটাকে গেইন করবার জন্য। তাহলে কি হলো যে আপনিও দেখছেন, আপনার বিহাফে একজন অ্যাডভাইজার দেখছেন, এবং আপনার যে কোম্পানিতে ইনভেস্ট করা আছে সেখানে আপনার ফান্ড ম্যানেজাররা দেখছে। তো আপনি যদি একটা কোনো ভেহিকেলে আপনি যাচ্ছেন, কোনো কারণে ড্রাইভারের শরীর খারাপ হলো, আর আপনি যদি নিজে একটু চালাতে জানেন, তাহলে রেস্ট অফ দ্য ওয়ে কিন্তু আপনি তাকে বলেন একটু রেস্ট নিন, আমি চালিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই কারণে বলা হয় যে আপনাকে নিজেকেও একটু দেখতে হবে। তাতে খরো খাটনির কিছু নেই যে সারাক্ষণ মোবাইল বার করে আপনাকে বারবার ধরে মোবাইল খুলে দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। আপনাকে মানে সপ্তাহে 1বার 2বার দেখলেও হয়, 2 মাস 3 মাসে 1বার দেখলেও হয়, সেই দেখাটার কথা বলছি। অন্তত দেখতে হবে, নজর রাখতে হবে। কিন্তু এর প্রথমটা বুঝতে হবে, মানে শুরুটা বুঝতে হবে যে আমি যেদিনকে ইনভেস্ট করছি সেদিনকের যে সিলেকশন অফ ফান্ডস, সিলেকশন অফ অ্যাসেট ক্লাস, সেটা আমাকে বুঝতে হবে। সেটা যদি করে দিই ঠিকঠাক করে, তাহলে কিন্তু পরবর্তীকালে জাস্ট আমি মাঝে মধ্যে দেখবো ঠিকঠাক চলছে তো। দেখুন, মিউচুয়াল ফান্ড নিয়ে যখন প্রশ্ন আসে, তখন আমি দেখেছি যে প্রথম তো প্রশ্ন আসে কোন মিউচুয়াল ফান্ডে করব, সেইটা কিছুটা ধারণা হয়ে যাবার পর তারপর মানুষ ভাবে কোথা দিয়ে শুরু করব, যে কোন অ্যাপ ইনস্টল করে করতে হয় আমাকে একটু বুঝিয়ে দাও বা ইত্যাদি। আপনি দর্শকদের বুঝিয়ে বলুন যে কোন অ্যাপ থেকে তারা মানে ইনভেস্ট করবে, বা অ্যাকচুয়ালি কিভাবে ইনভেস্টে যাওয়া উচিত। দেখুন, আজকের দিনে বেশ কিছু অ্যাপ চলে এসছে যেটাতে আপনি জাস্ট কয়েকটা ইনফরমেশন দিলে পরেই আপনার অ্যাপ রেডি আপনার জন্য। এবার সেটা হচ্ছে কীরকম বলুন তো, মানে আপনি কোনো একটা জায়গায় খাবার খেতে গেছেন, প্লেটটা আপনি তুলেছেন, মানে প্লেটটা হচ্ছে অ্যাপটা, ঠিক আছে? সো ওখানে খাবারের প্রচুর একটা স্প্রেড মেনু রয়েছে একটা।
এবার আপনি কোনটা তুলবেন না তুলবেন এটা একদমই আপনার কল, কিন্তু কেউ ওখানে দাঁড়িয়ে নেই আপনাকে গাইড করবে যে আপনি এটা খান, এটা খাবেন না, এটা খেলে আপনার শরীর খারাপ হতে পারে, শরীর ভালো হতে পারে, ওটাই বলবে না। এই ধরনের অ্যাপগুলো বেসিক্যালি হেল্প করে খালি আপনার বাই করবার জন্য অর এলস সেল করবার জন্য। সো নোবডি ইজ দেয়ার টু গাইড ইউ। বা গাইডের ক্ষেত্রেও তারা হয়তো প্লেটের পাশে দাঁড়িয়ে একটা লোক বলে দিচ্ছে যে এইটা খেয়ে 5 বছর আগে একটা লোকের পেট খারাপ হয়েছিল আর এটা খেয়ে পেটে ভালো ছিল, আপনার কোনটা টেস্ট ভালো লাগে সেটা বলছে না। এক্স্যাক্টলি। এবং আপনার নিড আবারও সেই একই জায়গায়, কি নিড, কখন সেই প্রয়োজনীয়তাটা রয়েছে। দেখুন মিউচুয়াল ফান্ডের বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে নিডটা মানে আমার গোলের নেচার অফ গোলটা কি, বা কতদিন বাদে বা কতদিন পরে, এই দুটোর উপরে নির্ভর করা হচ্ছে আপনার ফান্ড সিলেকশনটা। এবার আমার দেখতে মনে হলো আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে ফেলেছি, ঠিক আছে, কিন্তু ওটা কতটা ঠিক ফান্ড সেটা আমি কিন্তু জানি না। এইবার আরেকটা হয়, সেটা হচ্ছে আশেপাশে আমাদের বন্ধু বান্ধব, তার অনেক পুরোনো দিনের একটা এক্সপিরিয়েন্স, সে বললো আরে আমি তো এত বছর ধরে ইনভেস্ট করছি, আমি অমুক রিটার্ন পেয়েছি, তমুক রিটার্ন পেয়েছি, ঠিক আছে। এবার যে মানুষটা প্রথমবার ইনভেস্ট করছেন সে ওই মানুষটার কথা শুনেই সে কয়েকটা জায়গায় ইনভেস্ট করে দিল। যে ভদ্রলোকের কথা শুনে উনি করলেন সেই ভদ্রলোকও হয়তো যে ইনভেস্টমেন্টগুলো করেছেন হয়তোবা সঠিক অথবা সঠিক নয়। এবার কার থেকে শুনছে আপনি আমি কেউই জানি না, ঠিক আছে। এবার এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আপনি যেমন কিনেও ফেললেন, আপনার যখন প্রয়োজন হলো আপনি জব করে ওটা থেকে বেরিয়েও চলে গেলেন, মানে একটা ইম্পালসিভ কোনো বাইং হয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের অভাব। এক্স্যাক্টলি, ইম্পালসিভ বাইংয়ের একটা কোনো রকম একটা তাগিদ তৈরি হয়েছে, দুম করে তুলে নিন, কেন ওখান থেকে নেই দেখার বা বলার, এই তুলো না। তো এই গাইডেন্স, দামি ফোনটার থেকে ভবিষ্যৎটা বেশি জরুরি। এক্স্যাক্টলি। তো আমি একটা খুব মানে অনেক দিনের ভাবনা চিন্তা করে, মানে আমি অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে মনে করেছিলাম যে এরকম যদি একটা টিউটোরিয়াল কিছু ভাবা যায় যেখানে কিনা যে একটা এমন অ্যাপ দেব যে অ্যাপটাতে তার এই কোন কোন গোল আছে জীবনে সেই গোলগুলোকে আমার অফিস থেকে ব্যাক এন্ডে ম্যাপিং করে দেবে। লেটস সে কারোর বাচ্চার পড়াশোনা একদম ওই অ্যাপটার মধ্যে থাকবে, ধরুন বাচ্চার নাম হচ্ছে শ্রেয়া, তো শ্রেয়াস এডুকেশন নিড কত 30 লাখ, সে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, অ্যান্ড কত পার্সেন্ট আমরা অ্যাজিউম করছি সেই পার্সেন্টেজটা ওখানে মেনশন করা থাকবে, এবং ওই গোলটাকে অ্যাচিভ করবার জন্য কোন কোন ফান্ড সিলেক্ট করেছি আমরা সেইটাও পর্যন্ত আপনি আপনার অ্যাপে দেখতে পাবেন। এবার ও যেভাবে যেভাবে পারফর্ম করবে আপনাকে দেখাতে থাকবে যে আপনার আর এত পথ বাকি আছে। তারপরে ফর এক্সাম্পল বিয়ে, শেয়ার, ম্যারেজ, তার জন্য ধরুন 40 লাখ টাকা লাগবে, তার জন্য কোন কোন ফান্ড সিলেকশন হলো সেইটাও কিন্তু সেই হেডের নিচে দেওয়া থাকবে। আপনার রিটায়ারমেন্ট 2 কোটি 5 কোটি 1 কোটি যাই লাগবে না কেন সেই ফিগারটাও থাকবে, কত পার্সেন্টেজ অফ রিটার্ন আমরা অ্যাজিউম করেছি সেটা ওখানে মেনশন করা থাকবে। এবার এই পুরো বিষয়টা যখন আপনার একটা রোড ম্যাপ তৈরি হবে আপনার অ্যাপের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন কোথায় আটকাবেন বলুন তো। আপনি দুম করে তুলতে গেলে পরে আপনাকে ওটা পিঞ্চ করবে যে এটা শ্রেয়ার পড়াশোনার জন্য এই টাকাটা রেখেছি আমি, এই ফান্ডগুলোকে আমি ভাঙতে পারবো না। শ্রেয়ার বিয়ের জন্য আমি ফান্ডগুলোকে সিলেক্ট করেছি, আমি এখান থেকে দুম করে তুলতে পারবো না। আমার নিজস্ব রিটায়ারমেন্টের জন্য এই ফান্ডগুলো সিলেক্ট করা আছে, এখান থেকে আমি দুম করে তুলতে পারবো না। এই কারণে একটা ডিসিপ্লিন তৈরি হয় যেটা কিনা প্রচণ্ড অভাব। আপনি যদি একটু গুগল সার্চ করেন ডেটা পাবেন যে কতজন মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তার নিজস্ব গোল অবধি পৌঁছায়, মানে তার নিজস্ব গোল পর্যন্ত সে টাকাটাকে রেখে দেয়। মোস্ট অফ দ্য কেসেস মাঝখানেই টাকা উইথড্র করে নেওয়া হচ্ছে। কেন? ইজি লিকুইডিটি। সো ইজি লিকুইডিটি যেমন একটা সুবিধা, ইজি লিকুইডিটি কিন্তু একটা অসুবিধারও কারণ। সুবিধা হচ্ছে এমার্জেন্সি কারণ হলে সুবিধা, আর ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন না থাকলে অসুবিধা। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আ ভেরি সিম্পল কোশ্চেন বাট আ ভেরি টাফ কোশ্চেন, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এসআইপি মারফত ইনভেস্ট করে বড়লোক হওয়া যায় কিনা? বড়লোকের প্যারামিটারটা আমাকে আগে বুঝতে হবে যে কত টাকায় বড়লোক একজন মানুষ নিজেকে ভাববে, তাই কি না? কেউ 50 লক্ষ টাকা থাকলে বড়লোক, কেউ 10 লক্ষ টাকা থাকলে বড়লোক, কেউ 2 কোটি টাকা থাকলেও বড়লোক। সো আবারও সেই যে আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে গিয়ে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনার কত টাকা
প্রয়োজন রয়েছে, কর্পাস কত টাকা জেনারেট করবে, সেই অনুযায়ী যদি আপনি মনে করছেন যে আমি এই টাকাতে বড় লোক, তাহলে সেই টাকাটাই আপনার জন্য সাফিসিয়েন্ট ধরে নেব। এবার কারোর জন্য 20 লাখ টাকা হতে পারে, কারোর জন্য 1 কোটি। এবার সাধারণত একটা পুরনো মানে প্রচলন রয়েছে যে মানে কোটিপতিটা হচ্ছে আর কি এটা বেস লেভেলে, ঠিক আছে, আগে লাখপতি ছিল, আগে লাখপতি, এখন কোটিপতি হয়েছে। তো এবার যদি কোটিপতির কথা বলেন তাহলে তো অবশ্যই তাকে বড় লোক বলাই হবে। আর যে 50 লাখ টাকা অ্যাচিভ করবে সে কি বড় লোক নয়? তার কাছে সে অবশ্যই বড় লোক, তার প্রয়োজনটা অনুসারে সে বড় লোক। এবার যদি আমি একটা অঙ্কের ক্যালকুলেশনে যাই, তো ধরুন আমি গেলাম যে ধরুন আপনার আজ থেকে 20 বছর পর আপনার কাছে 50 লক্ষ টাকার ফান্ড আপনি ক্রিয়েট করেছেন। কত টাকা পাবেন ওখান থেকে? কিসের মাধ্যমে পাবেন? ধরে নেওয়া গেল ব্যাংক অথবা SWP, দুটো মাধ্যমই আগামী দিনে প্রচলন থাকবে। বিং আ স্মার্ট ইনভেস্টার হয়তোবা সে SWPর দিকেরই মানে পথ বেছে নেবেন উনি। যদি SWP হয়, ধরলাম আমি 8% রিটার্নের কথা ভাববো, ট্যাক্সেশন তখনও থাকবে, আজকের দিনে 12.5% ধরে নিলাম। তাহলে 8 থেকে যদি 12.5% করে মাইনাস হয়, তাহলে মোটামুটি 6 থেকে 6.5% এসে দাঁড়াবে বিষয়টা। আপফ্রন্ট কিন্তু আমি 8 দেখছি বা 9 দেখছি, আফটার ট্যাক্সেশন কিন্তু আমাকে ইম্পর্টেন্ট বিষয় ওটাও বুঝতে হবে যে আফটার ট্যাক্সেশন কি দাঁড়াচ্ছে। তো আমি স্ট্রেট 50 লাখে 6% আমি ঘরে নিয়ে এসেছি। কত টাকা? 3 লক্ষ টাকা বছরে। আজ থেকে কত বছর পর? 20 বা 30 বছর। 3 লক্ষ টাকা ডিভাইডেড বাই 12 ইজ 25,000। কিছুই না তখনকার দিনে, চা খরচা। এবার যদি আজকের ডেটে যদি 25,000-এর যদি আপনি ব্যাক ক্যালকুলেশনে যান, আমি যদি ইন্ডিয়ান ইনফ্লেশন 6%ই যাই, তাহলে মোটামুটি গিয়ে দাঁড়াবে 25 লাখ টাকার 25,000 টাকাটা ওই 1/3 হয়ে যাবে হয়তোবা। তার মানে 8,000 টাকা। এবার আপনাকে বুঝে নিতে হবে 50 লক্ষ টাকায় আপনি বড় লোক, নাকি এটি আপনার জন্য সাফিসিয়েন্ট নয়, আরও কিছু লাগবে। সো এবার আমরা এটা দেখেছি যে এই আপনার এই পডকাস্টের পরেও অনেকে হয়তো জিজ্ঞেস করে, আরে আমার সামর্থ্য নেই তো আমি কী করে করবো? আপনি সব বড় বড় কথা তো বলে দিলেন। আপনার সামর্থ্য আছে কি নেই সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা যারা আমরা অ্যাডভাইস দিয়ে চলেছি তারা কিন্তু বুঝবো না। আপনাকে নিজের গোল সেট করতে হবে, আপনার সামর্থ্যকে আপনি নিজে রেডি করবেন। আপনার স্যালারি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বাড়িয়ে দিতে পারবে না, কিন্তু আপনার ওই স্যালারি থেকেই কীভাবে আপনি নিজেকে সংযত করে প্ল্যান করবেন সেটা হচ্ছে আপনার নিজস্ব প্ল্যানিং অথবা গোল। আপনার শুনে ভালো লাগবে, আপনার এই পডকাস্টের পরে বীরভূম বা পশ্চিম মেদিনীপুর, বোধহয় ইফ আই এম নট রং, পশ্চিম মেদিনীপুর, ওখানে কোনো একটা গ্রাম রয়েছে, আমি নামটা খেয়াল করতে পারছি না, সেখানে এক ভদ্রলোক আমাকে ফোন করেন। আমি অবাক হয়েছি যখন আমি ভিডিওটা করছি, দেখছি মানে ভিডিও কলিংয়ে উনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। দেখছি পিছনে যে ওয়ালটা রয়েছে সে ওয়ালে কিন্তু আপনার প্লাস্টার পর্যন্ত নেই, ঠিক আছে। তিনি একজন প্রাইভেট টিউটর, তার সর্বসাকুল্যে ইনকাম হচ্ছে 15 থেকে 16,000 টাকা, আর তার এক্সিস্টিং খরচ হচ্ছে 12 থেকে 13,000 টাকা, বাঁচে কত? 2 থেকে 3,000 টাকা। তার স্বপ্ন হচ্ছে ভিডিওটা দেখে যে আমার মেয়েকে তো ভালো জায়গায় পড়াতে হবে, আমি আজকে গ্রামে থাকতে পারি, কিন্তু আমার মেয়ে তো ওই গ্রামেই পড়াশোনা করবে না, শহরের কোনো একটা ইনস্টিটিউশনে যাবে। স্যার আমাকে বলুন যে আমার মেয়ের পড়াশোনা করতে কত টাকা লাগা উচিত। ওই সহজভাবে তাকে একটা ইনফ্লেশন বুঝে বলা হলো, তিনি এগ্রি করলেন। আচ্ছা তাহলে স্যার যদি এই টাকাটা লাগে, কত টাকা করে আমাকে ইনভেস্ট করতে হয় প্রতি মাসে? বাঁচছে কত? 2 থেকে 3,000 টাকা। তারপরে তার প্রশ্ন যে স্যার বিয়ে নিয়ে আমার ভাবার এই মুহূর্তে সামর্থ্য নেই। ভাবার সামর্থ্য বলছে, অন্ততপক্ষে রিটায়ারমেন্টের কথা আমাকে এখন থেকেই ভাবতে হবে, তা নাহলে পরে আমি কি সারা জীবন পড়াশোনা করাতে পারবো নাকি, জানি না তো। তো ওইখানে কত টাকা লাগতে পারে স্যার মিনিমাম? সেখানে একটা ফিগার আউট হলো করে, এই 3,000 টাকার মধ্যেই কিন্তু তিনি প্ল্যান করতে ভাবছেন যেটা করা উচিত। তার মানে কতটা ডিজায়ার থাকলে পরে সেই ভাবনা চিন্তাটা করছে। তিনি কিন্তু তার ফ্রাস্ট্রেশনের কথা ভাবেননি যে কত টাকা উনি রোজগার করে কত টাকা খরচা করেন। তাই জন্য যার গোল থাকে না, তার জন্য পুরো পরিবেশ পদ্ধতি সব তৈরি হয়ে যায় তাকে হেল্প করবার জন্য। সো এটা পুরোটাই হচ্ছে ডিসিশন মেকিংয়ের ওপরে, যে আমি কোথায় যেতে চাইছি, কতদিনে যেতে চাইছি। যে কেউ যেতে পারে, বাট চিন্তা ভাবনাটা প্রথমে শুরু করতে হবে যে হ্যাঁ আমি পারি এটা করতে। তার মানে আপনার এই কথা অনুযায়ী আরেকটা জিনিসও
হলো যে যখন কেউ ইনভেস্টমেন্ট পোর্টফোলিও শুরু করছে তখন তার হাতে যে অনেক টাকা থাকতেই হবে তার কোনো মানে নেই, একদমই নয়। একটা বেসিক পয়েন্ট থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করা উচিত। একদম। তো এইটা আপনি একটু বোঝান যে ইন জেনারেল ধরুন এখন যারা চাকরি শুরু করছে, যাদের কর্ম জীবন শুরু, তারা অনেকেই ভাবেন যে হাতে বেশি টাকা পয়সা নেই, কিভাবে তারা শুরু করবে, শুরুটা? দেখুন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করলেন আপনি। প্রথম কথা হচ্ছে আমি অ্যাকনলেজ করব এই জেনারেশনকে। আমি প্রায় 23 ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। আগের এই জেনারেশনটা, মানে আগের এই জেন জি, তারা প্রথমে ভাবতেন একটা গাড়ি কিনবো, একটা ফ্ল্যাট কিনবো, বিয়ে করব, তারপর রিটায়ারমেন্ট, এইসব চিন্তাভাবনা করব। ঠিক উল্টোটা হয়ে গেছে। কলেজে পড়াকালীন কিন্তু তার ইনভেস্টমেন্ট স্টার্ট করে ফেলছে এই অ্যাপের মাধ্যমে। তার ভালো দিক খারাপ দিকটা আমরা আলোচনা করেই নেবো ডেফিনেটলি, তাদেরকে গাইড করবার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে রয়েছে বা যারা বিজনেসের শুরুর দিকে রয়েছে, হয়তো প্যারেন্টাল বিজনেস, সে হয়তো বিজনেসে সবে এসছে, এসে সে বিজনেসটা করা শুরু করছে, তার মানে সে কিন্তু প্রফেশনাল লাইফে কিন্তু সে এন্টার করে গেল। এবার ইনকাম কত টাকা করছি দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইনকাম করে কেউ লাখপতি হতে পারে তার ফর্ম 16-এ বা তার ইনকাম ট্যাক্স ফাইলে। লাখপতি বা কোটিপতি হয় কিন্তু সেভিংস করে। রাইট। কত টাকা রোজগার করছি সেটা ইম্পর্ট্যান্ট না। তো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে আমি যখন শুরুটা করছি তাহলে আমার কী কী ধরনের ইনভেস্টমেন্ট করা উচিত। আবারও সেই গোল নির্ধারণ করতে হবে। বেসিক কয়েকটা গোল আপনার জীবনে থাকবে। যিনি সবে চাকরি জয়েন করেছেন, হতে পারে তার একটা ফ্ল্যাট লাগতে পারে যদি সে নিজস্ব ফ্ল্যাটে না থাকে বা নিজের বাড়িতে না থাকে। এবার অনেকের ক্ষেত্রে এটাও শুনেছি, না আমি স্যার একটা নিজের ফ্ল্যাট বানাতে চাই। কেন? আপনি তো রয়েছেন একটা ফ্ল্যাটে, আপনার বাবা বা মায়ের বানানো একটা ফ্ল্যাটে রয়েছেন, প্যারেন্টাল ফ্ল্যাটে রয়েছেন বা বাড়িতে রয়েছেন। এটা কেন? নিজেকে প্রুফ করার জন্য? দরকার নেই। নিজেকে প্রুফ করার জন্য অনেকগুলো জায়গা রয়েছে। সো যদি মা বাবার ফ্ল্যাট থাকে সেখানেই আপনি থাকুন আপাতত। প্রথমে প্ল্যান করুন হচ্ছে আপনার দূরের যে গোলটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন হয়তো, যেটা কিন্তু আপনার জীবনে আসবেই। কেন? আজকে মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনেই কিন্তু বা মোস্ট অফ দ্য সেক্টরেই কিন্তু পেনশন নেই। তো পেনশন প্রভিশনটা যদি আমি চাকরির জীবনে শুরুতে 25 বছর বয়সে ভাবলাম না, আমি জাস্ট ইনভেস্ট করে যাচ্ছি, কিন্তু বলেছি একটু আগে অ্যাকনোলেজ করছি তারা ইনভেস্ট করছে, কেন করছে যায় না, ইনভেস্ট করে যাচ্ছি, তার যদি পিছনে গোলটা না থাকে তাহলে কিন্তু অসুবিধা। এবার গোলটা কি? প্রথম গোলটা হওয়া উচিত যে যদি সে গভর্নমেন্ট সার্ভিস করতেন বা আগেকার গভর্নমেন্ট সার্ভিসে যেরকম ছিল, চাকরির শুরু থেকেই তার একটা পেনশন ফান্ড ক্রিয়েট হওয়া শুরু করলো। সো এই প্রথমেই তাকে প্ল্যান করতে হবে যে 24-25 বছরের ছেলে বা মেয়েটি চাকরিতে ঢুকছে, তার 55 বা 60 একটা লামসাম টাকা পাবে আজকের প্রয়োজন অনুসারে, সেই কর্পাসটাকে আগে সেট করুক। ইট মে বি 1 crore, ইট মে বি 2 crores অর মে বি মোর। সেইটার জন্য আগে একটা প্ল্যানিং করুক, যে প্ল্যানিংটা তাকে প্রথমেই ডিসাইড করে নিতে হবে আমি এখান থেকে তুলবো না, যা কিছু হয়ে যাক না কেন, কোনোভাবে আমি এখানে হাত দেবো না, কেন ওটা হচ্ছে তার রিটায়ারমেন্টের কর্পাস। এবার আমি ভাববো যে আমি একটা গাড়ি কিনবো। গাড়ির দাম কত? লেটস সে 30 লাখ কি 10 লাখ। ডাউন পেমেন্টটুকুই ভাববো, পুরো গাড়ির দাম দিয়ে আমাকে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর যদি আমার এরকম ডিজায়ার থাকে, আমার যদি ইনকাম আমাকে সাপোর্ট করে, তবে আমি ভাবতে পারি যে না, আমি লোন নেবো না, আমি 10 লক্ষ টাকার গাড়িটা ক্যাশেই কিনবো ওই সময়, মানে টোটালটা আমি পেমেন্ট করে কিনবো। তো একটা হচ্ছে রিয়ালিটি, যেটা একটু আগে আপনার সঙ্গে আলোচনা হচ্ছে, আর একটা হচ্ছে স্বপ্ন। তো আমাকে রিয়ালিটিতে ভাবতে হবে যে আমি কতটা পারি। তো কেন আমার ইনকাম আজকে এক্স আর আমার চিন্তা ভাবনা এত বড় বড় করলে হবে না। চিন্তা ভাবনা থাকতেই হবে, আমার গোল লক্ষ্য বড় থাকতেই হবে, কিন্তু অ্যাজ অফ নাও আমি কোথায় রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে। তো আমার এই মুহূর্তে স্যালারি হচ্ছে লেটস সে 50,000 টাকা। তো আমাকে ভাবতে হবে যে আমার বেসিক নিডগুলো খরচা করার পর কত টাকা বাঁচছে, সেইটাকে আমাকে প্রপারলি প্ল্যান করতে হবে আমার ইনভেস্টমেন্টের জন্য। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম 3টে ফিলোসফিতে মানুষ চলেন: ইনকাম, এক্সপেন্স, আবার এক্সপেন্স। মানে পরবর্তী এক্সপেন্সটা হচ্ছে অ্যাপ লোন। বন্ধুকে বলো ভাই 2,500 টাকা পাঠাবি, সামনের মাসে দিয়ে দিচ্ছি স্যালারিটা হলে। এই যে শর্টফলটা তাকে প্রত্যেক মাসেই কোথাও না কোথাও তাকে দিয়ে যেতে হচ্ছে।
আলটিমেটলি কি হচ্ছে, সেভিংস তার জীবনে হচ্ছে না। আরেকটা ফিলোসফিতে চলে কিভাবে, ইনকাম করছে, খরচা করছে, বেঁচে যে টাকাটা থাকছে সেটা দিয়ে সে সেভিংস করছে। তো আমি ধরে নিলাম যে আপনি এই দ্বিতীয় পদ্ধতিটাকেই অ্যাপ্লাই করেন আর কি। তো তাহলে আমাকে ভাবতে হবে যে আমাকে নিড আর ওয়ানটা কতটা আমি ফলো করছি। মানে আমার জীবনের ডাল আর ভাতটা হচ্ছে বেসিক, তো আমার ওয়ানটা নিডটাকে বুঝতে হবে। সো নিডগুলো যদি আপনি কমপ্লিট করে ফেলেন 50,000-এর পরে বা 30,000-এর পরে, তার মধ্যে যে টাকাটা পড়ে থাকছে সামান্য কিছু টাকা খালি আপনি ইমার্জেন্সি ফান্ডের জন্য রাখলেন, আর বাকি টাকাটাকে আপনি সেভ করলেন। যে সেভিংসটা করছেন সেখান থেকেও তো আপনি বেরোতে পারেন যদি খুব প্রয়োজন পড়ে। তো দিজ আর দি ওয়েজ যেখানে আপনি নিজেকে একটা সঠিকভাবে উইথ ডিসিপ্লিন আপনি পথে নিয়ে যেতে পারবেন। থার্ড ফিলোসফি কি, ইনকাম আগে সেভিংস, তারপরে যা বেঁচে থাকলো সেটা দিয়ে খরচ। তার জন্যই সম্ভব যে প্রথমেই তার এই ফিউচারে গোলগুলোকে সেট করে নেবে। সেই গোলগুলোকে অ্যাচিভ করতে গেলে কত কত টাকা কোন কোন খাতে জমাতে হবে সেটা যদি আগেই সে জেনে যায়, তাহলে আগে সে জমানো শুরু করলো, তারপরে বেঁচে থাকা টাকাটা দিয়ে সে খরচ করা শুরু করবে, মানে তার দৈনন্দিন জীবনের খরচটা। এটা যে পারবে তার প্রত্যেকটা গোলই অ্যাচিভ হবে এবং রেস্ট অফ দ্য লাইফ কিং সাইজ লাইফ লিড করবে সে। দেখুন, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে শুনলাম, আপনি ছোট করে যদি বলেন যে আর দুটো খুব টপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে যেটা নিয়ে মানুষ খুব ইন্টারেস্টেড, একটা হচ্ছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফার্স্টে সেটা বলুন, দেন আমি আবার স্মল ক্যাপে আসছি। লার্জ ক্যাপেরই আমি এক্সাম্পল ধরে বলছি, মানে স্বভাবতই মানে মিড মানে হচ্ছে মাঝামাঝি, স্মল মানে হচ্ছে একদম ছোট। তো এই মিড একটা সময় লার্জ হবে, আজকের দিনে মিড ক্যাপ। এ হয়তো কোনো এক সময় স্মল ক্যাপ ছিল, আজকে মিড ক্যাপে গেছে, আবার আগামী দিনে লার্জ ক্যাপে যাবে। এবার আমি বিং আ ইনভেস্টার কি বুঝবো কার সঙ্গে আমি এগোবো? যার প্রবাবিলিটি আছে বড়োর দিকে যাওয়ার, তার মানে তার প্রফিট বেশি হবে, তা একটা প্রফিটের পার্সেন্টেজ আপনি পাবেন অ্যাজ এ ইনভেস্টার। ঠিক স্মলের ক্ষেত্রেও তাই। এবার স্মলের ক্ষেত্রে যেটা সম্ভাবনা বেশি, যে স্মল ক্যাপ মানে যারা সদ্য বিজনেস স্টার্ট করেছে বা হয়তো তারা বড়ো ইনস্টিটিউশনেরই একটা হয়তো ছোটো উইংস হয়তো স্মল ক্যাপে রয়েছে, সে আগামী দিনে মিড ক্যাপে যাবে, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে যাবে, তার মানে এর যাত্রাটা অনেকটা লম্বা। ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমি একটু লং টার্মে ইনভেস্ট করি, মানে ইফ ইট ইজ মোর দ্যান 10-12 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স, তাহলে কিন্তু আমি নির্দ্বিধায় আমি স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারি, অসুবিধা কিছু নেই। কেন জানি আমরা একটা সময় এ ঠিক পারফর্ম করবে এবং লার্জ ক্যাপে গিয়ে পৌঁছাবে। এই যে লার্জ ক্যাপে গিয়ে পৌঁছানোর আগের মুহূর্তটা এ আমাকে একটা অ্যাভারেজ রিটার্ন বেশ ভালো মতন দিয়ে যাবে। মাঝে মধ্যে দেখবেন যখন মার্কেট খুব ওপরের দিকে এগোচ্ছে 30-40% পর্যন্ত গ্রোথ দিয়ে দিতে পারে। মিড ক্যাপে হয়তো সেটাই 25-30% দেবে, লার্জ ক্যাপে হয়তো সেটাই 12-15% দেবে। তো আমাকে তাহলে বুঝতে হবে যে আমার গোলটা কত দিনের, সেই অনুযায়ী আমি মিড ক্যাপ কতটা রাখবো, স্মল ক্যাপ কতটা রাখবো, লার্জ ক্যাপ কতটা রাখবো। আমার যদি এই বোঝার ক্ষমতাটা না থাকে কতটা রাখবো, তাহলে আমি মাল্টি ক্যাপে যেতে পারি, যেখানে আমি সব কটারই আমি এসেন্স পেয়ে যাব। কিন্তু মাল্টি ক্যাপে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে 25% লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ অ্যান্ড 25% স্মল ক্যাপে। এইটাই কিন্তু প্যারামিটার, এটাই থাকতে হবে। আর বাকি যে 25% এটা থাকে হচ্ছে ফান্ড ম্যানেজারের হাতে, সে চাইলে পরে সেটাকে হেজিং করার জন্য সে হয়তো আরবিট্রেজ ফান্ডের টাইপের ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারে। তাহলে এইটা একটা পদ্ধতি যে আমি কিছু বাবা বুঝি না, আমি দিয়ে দিলাম মাল্টি ক্যাপের আন্ডারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। বহু নাম রয়েছে যারা খুব ভালো পারফর্ম করে আসছে অনেক দিন ধরে ফ্লেক্সি ক্যাপে। ফ্লেক্সি ক্যাপটা জিনিসটা কি, যে ফান্ড ম্যানেজারের হাতে পুরোটাই 100% আপনার ছেড়ে দেওয়া রয়েছে, যে আপনি যখন যেরকম খুশি আপনি ফান্ড সুইচ করুন এদিক থেকে ওদিক। তো আপনি বিং আ ইনভেস্টার প্রথমে জাজ করেছেন আমার গোলটা কি কি, সেই অনুযায়ী আপনি ফ্লেক্সি ক্যাপ বা স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ নিজের মতন টেলারমেড করেছেন, অথবা আপনি মিড ক্যাপে রেখেছেন। এই তিনটের মধ্যে যদি ভাগ করেই যদি রাখেন, ধরুন আপনার 100 টাকাটাকে আপনি আবার 3টে ভাগে ভাগ করে রেখেছেন, তাতেও হতে পারে। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার গোলটা শর্ট টার্ম, মিড টার্ম না লং টার্ম। শর্ট টার্ম বলতে আমি বুঝি বিলো 5 ইয়ার্স, মিড ক্যাপ বলতে হচ্ছে 5 to 10 ইয়ার্স, লং টার্ম হচ্ছে 10 to 15 ইয়ার্স,
অ্যান্ড অ্যাবভ। এবারে বিলো 5 ইয়ার্সে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে কখনোই কিন্তু এই পোর্টফোলিওটা যাবে না। কেন? 5 বছরের যে গোল নিয়ে সাধারণত ভাবনা চিন্তা করে এগোয়, তার আবার 2 বছরের মাথায় উঠিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, এবার এই মানুষটা ইনভেস্ট করবে ভেবেছিল 5 বছরের জন্য, কিন্তু দুম করে 2 বছরের মধ্যে তুলতে যাচ্ছে, পারফরমেন্স খুঁজে পাচ্ছে না, যদি মার্কেট অসম্ভবভাবে পড়ে থাকে বা কোনো কারণে মার্কেট পারফর্ম করছে না। তাহলে সেই ক্ষেত্রে আমায় কিন্তু ডেট ফান্ডেরও হেল্প নিতে হবে। এবার এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে আমরা দেখছি যে সকলে মিউচুয়াল ফান্ডে আসছে, একটা প্রচণ্ড একটা স্রোতের মতন মানুষজন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, কিন্তু না বুঝে, তার ফান্ডামেন্টাল বিষয়টা না বুঝে ইনভেস্ট করছে। তাই ভাবছে এতে বোধহয় প্রচুর প্রফিট, এতে বোধহয় রিস্ক আছে। আবার এতে অনেকে ভাবছে যে এতে যাওয়া মানে মিউচুয়াল ফান্ড সেগমেন্টে যাওয়া মানে খালিই রিস্ক আছে। সেটা কিন্তু নয়। এই খালি রিস্ক নেই, সেটা কিভাবে সেটা বুঝতে হবে। আচ্ছা, আপনি তো মিউচুয়াল ফান্ডের অনেক বিষয় বোঝালেন, ডেপতে গেলেন, কিন্তু একটা বিষয় আপনাকে বলছি যে যারা শুরু করেছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ধরুন ডিউ টু ইনফ্লেশন বলুন বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য বলুন, অনেকের কাছেই জীবনে কিন্তু সংসার খরচা চালাবার পর সাফিসিয়েন্ট টাকা থাকে না। টাকা বের করে আনাটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বের করে আনতে পারলে খরচা বাঁচিয়ে তবেই না আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবো, বা যে কোনো ইনস্ট্রুমেন্টে। আপনি আমাদেরকে বলুন যে এই সাধারণ জনজীবনে বা সাধারণ সংসার খরচের মধ্যে থেকে টাকাটা বাঁচিয়ে বের করার কিছু উপায় যদি আপনার কাছে থাকে, এবং সেটা বাঁচিয়ে সে তার জীবনে কতটা ফলাফল পেতে পারে। ইচ্ছা থাকলে তার সমাধানও আছে। ধরুন সিগারেট ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে। আমি সব দর্শকদেরকেই বলছি, আপনি ধরুন 15টা সিগারেট খেতেন, 5টা করে যদি সিগারেট কমাতে পারেন, তাহলে 7 টাকা করে যদি সিগারেটটার দাম হয়, 35 টাকা পার ডে আপনি বাঁচালেন, মাসে বাঁচালেন অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা। আর এই 1000 টাকা দিয়ে যদি আপনি একটা SIP স্টার্ট করেন, আর আপনার বয়স যদি 25 থেকে 30 বছর হয়ে থাকে, 30 ইয়ার্স পরে এই 1000 টাকা করে বাঁচানোর জন্য আপনার অ্যাকাউন্টে যদি 56 লাখ টাকা আসে, ক্ষতিটা কোথায়? আর এরপরেও বলবেন আপনার কাছে টাকা নেই, এটা মানতে পারি না আমি। তাহলে এটাতে আপনি বলছেন যে পকেটও ভরবে, স্বাস্থ্যও বাঁচবে। অবশ্যই। এবার আপনি একটা কথা বললেন আমাদেরকে যে এটা তো গেল গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট, আর একটা কালচার এসছে শো অফ কালচার। সবাই বলছে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি যদি একটু শো অফ না করতে পারি, একটা 3 ক্যামেরার ফোন না দেখাতে পারি, তাহলে আর কি হলো। তো এই শো অফ কালচারটা কি কোথাও গিয়ে মনে হয় যে ইনভেস্টমেন্টের ক্ষতি করে? প্রথম কথা। দ্বিতীয় কথা, আর একটা কাউন্টার কোশ্চেন আসে, আমি সেটা শুরুতেই বলি যে ভাই, আমার বয়স থাকতে আমি যদি একটা দামি ফোন না কিনি, বুড়ো বয়সে গিয়ে আমি দামি ফোনটা কিনে করবোটা কি? আমি তো এনজয় করার বয়সটা থাকবে না। তাহলে আমি টাকা জমিয়েই গেলাম, শেষে গিয়ে তো ভোগ করতে পারবো না। তাহলে আমি ইনভেস্টমেন্ট আর জীবনটাকে উপভোগ, এই দুটো একসাথে কি করে করতে পারবো? দেখুন, বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি কখনোই বলবো না যে আপনার জীবনের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে ফেলুন, বা আপনার জীবনে যেটুকুনি লাক্সারি হলে পরে একটুখানি মনে শান্তি দেয় সেটাকেও আমি বন্ধ করতে বলছি না, কারণ আমি নিজেই পছন্দ করি একটুখানি ভালোভাবে থাকতে। কিন্তু আমায় বুঝতে হবে যে যদি আমি একটু প্ল্যানফুলি বিষয়টাকে নিয়ে এগোই, কিরকম? ধরুন আপনি বললেন 3 ক্যামেরার একটা অরেঞ্জ কালারের ফোন, কাটা ফলের ছবি রয়েছে তাতে। সেই ফোনটা আজকের দিনে যা দাম, এই মুহূর্তে যেটা ট্রেন্ড আর কি, এই অরেঞ্জ কালারের ফোনটা, এটার আগের যে মডেলটা, এটা বিগ বিলিয়ন ডেতে মোটামুটি 50% দামে দিয়েছে, একই ফিচার্স অলমোস্ট। ধরুন আপনি ওই ফোনটাই, টপ মডেলটাই কিনেছেন বিগ বিলিয়ন ডেতে, অলমোস্ট 90,000 টাকা বাঁচিয়ে নিয়েছেন। নট ইভেন 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা বাঁচিয়ে জাস্ট আপনি ভুলে যান, আর 30টা বছরের জন্য রেখে দিন 90,000 টাকাটা। 90,000 টাকা। আপনার বয়স কত? 25 থেকে 30। 25 থেকে 30 কোন একটা ছেলে, হ্যাঁ, ছেলে বা মেয়ে যেই হোক, যাই হোক, এই 90,000 টাকাটা 30 বছর পর আপনাকে কত টাকা ফেরত দেবে জানেন? 60 lakhs। আপনি একটু ভেবে দেখুন, যদি সামান্য বুদ্ধি করে আমি একই রকম লাইফস্টাইল রেখে, সেম স্টাইলটাই আমি বজায় রেখে
যদি 60 লক্ষ টাকা সেই সময় পাই, কটা ফোন কিনতে পারবেন? তো আমার মনে হয় একটু প্ল্যান করলে পরে সব কিছুই পসিবল অ্যাচিভ করা। দেখুন, আপনি যেগুলো বললেন সেগুলো দিয়ে আবারও বলছি, সেগুলো তো আপনি বললেন যে 25 বছর 30 বছর পরে মানুষের একটা হচ্ছে যে তারা চায় যে কতটা সময় লাগবে, আবার অনেকের এটা মনে হয় যে এতটা দীর্ঘ সময় আমি কি করে ইনভেস্টমেন্টে যাব। তা আপনি বলুন যে জেনুইন বড়লোক হওয়ার জন্য কি সত্যি অনেকটা সময় দেওয়া দরকার? আপনার কি মনে হয় যে একজন সফল ব্যবসায়ী, ধরে নিলাম ভারতবর্ষের সবচেয়ে বড় একজন ব্যবসায়ীকে নিয়ে কথা বলি, মুকেশ আম্বানি, তিনি আজকে তার বয়স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 67-68 বছর বয়স, আর তার বাবা একজন বিশাল বড় একজন শিল্পপতি ছিলেন, তার 2 ছেলে, তার মধ্যে এক ছেলে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে ব্যবসাটাকে। তার যদি দেখেন যে একটা বড় মাপের ফিগার, সেটা হচ্ছে আজ থেকে 7-8 বছর আগে, তার মানে অলমোস্ট 60 বছর বয়সে গিয়ে তার কাছে মনে হয়েছে আমি একটা জায়গায় অ্যাচিভ করেছি, একজন শিল্পপতি হয়ে, এবং ভারতবর্ষের সবচেয়ে বড় এবং শিল্পপতির ছেলে হয়ে, পারিবারিক সূত্রে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের। তো রাতারাতি কোনো কিছুই সম্ভব নয়। আজকে যদি পড়াশোনা নিয়ে কথা বলি, আপনি ভাবছেন বা দর্শকরা ভাবছেন যে আপনি আপনার এই ইনভেস্টমেন্ট নিয়ে মাস্টার্স করে ফেলবেন, কিন্তু আপনাকে মাস্টার্স করতে গিয়ে যারা যারা মাস্টার্স করেছেন তাকে পড়াশোনার সাবজেক্টটার মধ্যে তাকে প্রায় 20 বছর ব্যয় করতে হয়েছে, তবে কি মাস্টার্স করেছেন। আপনি ইনভেস্টমেন্টে জাস্ট ইনভেস্টার হয়েই ভেবে নিলেন সবটা করে ফেলেছি, সবটা বুঝে গিয়েছি, অ্যান্ড ইভেন আমি ভেবে ফেলছি যে আমি আজকে থেকে শুরু করবো, আর ঝপ করে কিছুদিনের মধ্যে আমি বড়লোক হয়ে যাব। বা বড়লোক শব্দটা তো আগেও বলছিলাম, আমি প্যারামিটার যার যার কাছে তার মতন কোটিপতি হয়ে যাব। তার জন্য সময় দিতে হবে। আর আরেকটা বিষয় আমি দেখছি, আমি তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নেবো কেন? আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার আশেপাশে কোন মানুষটা রয়েছে যাকে দেখছেন 50 বছর বয়সে বাড়িতে বসে টিভির চ্যানেল ঘোরাচ্ছে আর বসে রয়েছে? নেই, ইনফ্যাক্ট 55 নেই। মানে আপনি কোন মানুষটার মতো হতে চান? মানে ধরুন আমি আম্বানির মতো হতে চাই, কিন্তু আম্বানি তো 68 বছর বয়সেও কাজ করে যাচ্ছে। এইদিকে আমি বলছি না, আমি 55তে আমি শেষ করে দিতে চাই, কেউ কেউ তো বলছে 40-45। কিন্তু মজাটা হচ্ছে যেটা, আমার সঙ্গে যখন এসে তারা কথা বলছেন, আমি দেখুন দুটো চিন্তাভাবনা হয়, একটা হচ্ছে রিয়ালিস্টিক চিন্তাভাবনা, একটা হচ্ছে স্বপ্ন জগতে ঘুরে বেড়ানো। ঠিক আছে, আপনার স্বপ্ন, আমি একবার আপনাকে বলছি না যে এটা সম্ভব নয়, আমি আপনাকে ডিমোটিভেট করব না, চলুন বলুন কত টাকা লাগবে। এবার সে বললো যে আজকে ডেটে আমার মোটামুটি মাসে খরচা হচ্ছে 1 লাখ টাকা। ভালো কথা। কতদিন পর রিটায়ার হতে চাইছেন? 10 বছর পর। ভালো কথা। 10 বছর পরে রিটায়ারমেন্টের জন্য প্রায় 1,80,000 কি 2 লক্ষ টাকা লাগবে। সাহেব, আপনার এই 2 লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে মোটামুটি 4 থেকে 5 কোটি টাকা বানাতে হবে। তার কপালে তখন মোটামুটি চোখটা একটু উঠলো, 4-5 কোটি। আচ্ছা, এটা অ্যাচিভ করতে গেলে কত করতে হবে? আর এই 4 কোটি টাকা পেতে গেলে আপনাকে বেশি নয়, যদি আমি 12% গ্রোথ ধরেও যাই, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1,78,000 টাকা করে প্রতি মাসে জমাতে হবে। তখন সে ভাবনা চিন্তা করতে শুরু করছে, আমার তো ইনকাম এত নয়, আমার এক্সিস্টিং খরচার পরে যা টাকা আমার বাঁচে তাতে আমি এটা পারবো না অ্যাচিভ করতে। তখন তাকে বলা হয় যে আপনার কেন এই চিন্তা ভাবনাটা? 45 বছর বয়সে কেন রিটায়ার করবেন? কেনই বা প্যাসিভ ইনকাম জেনারেট করবেন? আপনি ভিডিও দেখেছেন, মোটিভেটেড হয়েছেন, ঠিক আছে, কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট করার একটা বয়স আছে। সেই বয়সটা কখনোই 55-58 আগে নয়, 60-55 এইটা। সো মোট কথা হচ্ছে যে প্ল্যানিংটাকে সঠিকভাবে রিয়ালিটিকে মাথায় রেখে প্ল্যান করুন। তার জন্য সময়টা দিতে হবে। সময় খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য। যে দেখুন, আপনি বারবার একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আমার এসেন্সিয়াল খরচাগুলো বাদ দিয়ে বাকি টাকাটা আমি সেভিংস করছি। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, ইন জেনারেল আপনারা সবাই এটা রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে সাধারণত কেউ এটাই জানে না যে তার জীবনের অ্যাকচুয়াল এসেন্সিয়াল খরচাটা ঠিক কত। তো সেটাই বা সে ক্যালকুলেট করবে কি করে? একদম ঠিক বলেছেন। মানে আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি, বা আমি সব দর্শককেই যদি জিজ্ঞেস করি যে আপনার প্রতি মাসের খরচ কত, 90% লোক বলতে পারবেন না। 10% পারবে তারা যারা লিখে লিখে খরচ করে। কিন্তু আমি যদি এত বড়
আলোচনায় না গিয়ে খুব সহজ একটা প্রয়োজনীয়তা আমাদের জীবনে যেটা রয়েছে, মিনিমাম খরচ হচ্ছে খাওয়া দাওয়াতে। আপনি আর কিছু করুন না করুন 3 থেকে 4 বেলা আপনাকে খেতে হবে। 4 বেলা কেন বলছি, সকালবেলা উঠে আপনি ব্রেকফাস্ট করবেন। মোটামুটি ব্রেকফাস্ট করতে কত টাকা খরচ হয়? সাধারণত আমি যা কথা বলে বুঝেছি 15 থেকে 20 টাকা। 20 টাকা, আমি কিন্তু বাড়িতে ব্রেকফাস্টের কথা বলছি। হ্যাঁ, টোটাল 20 টাকা। টোটাল 20 টাকা, ঠিক আছে। এবার আপনি লাঞ্চ করবেন, ভেজ লাঞ্চ, ননভেজ লাঞ্চ, যাই করুন না কেন মোটামুটি 100 টাকা ধরা যেতে পারে। তাহলে 20 টাকা, 100 টাকা, 120 টাকা। এই লাঞ্চ আর ডিনারের মাঝখানে একবার সন্ধ্যেবেলা একটু খাবার খেতে ইচ্ছা হতেই পারে। আমি ধরে নিলাম আবার খুব একটা মিনিমালিস্টিক খাবার খেলেন আপনি, 30 টাকা। আর ডিনার করলেন, আবারও ধরে নিলাম 80 থেকে 100 টাকা। তর্কের খাতিরে 100 টাকাই ধরলাম হিসাবটাকে রাউন্ড অফ করার জন্য। কত হলো? প্রায় আপনার হলো 250 টাকা। 250 টাকা ধরে নিলাম আপনি পার ডে খাওয়ার খেতে খরচ করেন। তাহলে মাসে কত টাকা খরচ করছেন? অলমোস্ট 7,500 রুপিস। আর বছরেই এই খরচটা করছেন আপনি 90,000 টাকা খালি খাওয়ার খেতে। এবার আপনার বয়স যদি আজকে ধরে নিলাম 40 বছর, আর 20 বছর পর আপনি রিটায়ার করবেন, কোনো খরচকে যদি আমি কনসিডার না করি, তাহলে আপনাকে প্রতি বছর 90,000 টাকা খালি খাওয়ার খেতে খরচ করতে হবে। আর 60 থেকে 80 বছর বয়স অবধি যদি আপনি সার্ভাইভ করেন ফর আনাদার 20 ইয়ার্স, আর এই 90,000 টাকা মাল্টিপ্লাই উইথ 20 ইয়ার্স হবে 18 লক্ষ টাকা। তার মানে আপনার খাওয়ার খেতে খালি খরচ হবে 18 লক্ষ টাকা। এবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একা খাবেন? না, আপনার সঙ্গে আপনার ওয়াইফ বা আপনার স্পাউস থাকবেন। তার মানে 18 36 লক্ষ টাকা আজকের অঙ্ক। সেটা আমি ইনফ্লেশন নিয়ে আলোচনাই করিনি। ইনফ্লেশন ক্যালকুলেট করলে আজকের 250 যদি তখনকার দিনে 500 হয়, সেই ক্ষেত্রে এই 36 লক্ষ টাকা কি দাঁড়াবে 72 লক্ষ টাকা। তার মানে আপনার খাওয়ার খেতেই খালি খরচ হবে 72 লক্ষ টাকা ফর 20 ইয়ার্স। অতএব বসে থাকবেন না, ইমিডিয়েটলি প্ল্যান করুন কীভাবে খাওয়ারের সলিউশনটা মেটানো যায়। মিউচুয়াল ফান্ড তো হলো, আর একটা কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ক্লাসে আরও অনেক ধরনের ইনভেস্টমেন্ট অপশান থাকে। সেগুলো আর কি কি অপশান, ধরুন একজন মানুষ যদি মনে করে যে ব্যাংক বা পোস্ট অফিসের বাইরে স্টক মিউচুয়াল ফান্ড এগুলো ছাড়া আর কি কি অপশান তাদের কাছে খোলা আছে? অপশান প্রচুর আছে, জমি জায়গা অনেক কিছুই মানুষের চিন্তাভাবনা করেন, কিন্তু ফোর্সড ইনভেস্টমেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বা ফোর্স সেভিংস রাদার, ইনভেস্টমেন্টের থেকে ফোর্স সেভিংস কথাটাই বেটার। সেটা কিভাবে হয়? এমন কোনো একটা ইনস্ট্রুমেন্ট আপনি বাই করলেন যেখানে কিনা একটা সার্টেন ইয়ার অবধি আপনাকে জমাতেই হবে, তার একটা কম্পালশন ক্রিয়েট করা থাকবে। মেবি 6 ইয়ার্স, মেবি 10 ইয়ার্স, মেবি 15 ইয়ার্স। আমরা কাজ করতে গিয়ে দেখছি যে মানুষ প্রচুরভাবে এগিয়ে আসছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, বা টোটাল ইনভেস্টার্সদের মধ্যে দেখা যাচ্ছে অনলি 50% পিপল আর কিপিং দেয়ার মানি ইন মিউচুয়াল ফান্ড টিল তাদের গোল যতক্ষণ না রিচ করছে, তার আগেই তারা তুলে ফেলছেন। তো এইটা কিন্তু একটা বড় সমস্যা, কেন? ইজি লিকুইডিটি আছে। তো অতএব এমন কিছু ইনস্ট্রুমেন্ট আপনার কিটিতে রাখতে হবে যেখানে কিনা আপনি বেরোতে পারবেন না 6 বছর, 10 বছর, 15 বছর আগে। কী ধরনের সেই ইনভেস্টমেন্ট? খুব গতানুগতিক ইনভেস্টমেন্ট, যেগুলোকে বলা হয় লাইফ ইন্স্যুরেন্সের কনভেনশনাল প্রোডাক্টস। এক্ষুনি দেখে মনে হচ্ছে যে আরে কোথায় মিউচুয়াল ফান্ডের রিটার্ন 12-15%, এখানে মাত্র 6%, 7%। কিন্তু আপনার কিটিতে এই 6-7%টা রয়েছে বা থাকা উচিত আপনার রিস্কটাকে কমানোর জন্য। আপনার লাইফের যে রিস্কগুলো রয়েছে, রিটার্নের রিস্ক অ্যান্ড লাইফ রিস্ক, দুটো রিস্ককেই কিন্তু হেজ করবে। হেজিং শব্দটার মানে কি? হেজিং শব্দটার মানে হচ্ছে আমাকে সমতা বজায় রাখবে বা আমার রিস্কটাকে একটু কমাবে, মোট কথা এটাই। তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু প্রয়োজন রয়েছে। এবার কিভাবে ভাববো এগুলোকে? ধরুন আপনার রিটায়ারমেন্টের জন্য দরকার 2 কোটি টাকা, তার মধ্যে থেকে একটা পার্সেন্টেজ আপনি যদি এইভাবে ভাবেন যে আমি একটা পার্সেন্টেজ বানাবো হচ্ছে থ্রু গ্যারান্টিড ইনস্ট্রুমেন্টস, এবং রেগুলার বেসিস আমি সেভ করে যাব, যেখানে আমি চাইলেও তুলতে পারবো না, বা তুলতে গেলে আমাকে কিছুটা হলেও হয়তো সারেন্ডার ভ্যালু বা কিছু দিতে হবে, যেটা আমার পিঞ্চ করবে, তার জন্য আমি তুলব না। এই বাঁধনটাও কিন্তু দরকার আছে। ফলে দেখা যাবে যে যদি আমি 60 ইয়ার্সের যদি এজকে ফাইনাল করি, যে এর পরে কিন্তু আর আমি যেতে পারবো না, তখন আর কি ভাবার সময় নেই। তো কিছু ইনস্ট্রুমেন্ট এরকম থাকা উচিত। তাই জন্যে আমি বলবো যে সবসময়তেই আপনার পোর্টফোলিওতে যেমন মিউচুয়াল ফান্ডও থাকবে, তেমন কিছু কনভেনশনাল প্রোডাক্টও রাখুন।
এবার কনভেনশনাল প্রোডাক্ট কীরকম হওয়া উচিত? দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স নিডও কিন্তু থাকে একজন মানুষের জীবনে। আমি আপনাকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিই, আগে কখনো আমি বলিনি এটা। আমরা যা যা কথা বলছি কী নিয়ে কথা বলছি? জীবন নিয়ে। জীবনটাকে যদি আমি ইংরেজি শব্দে যাই তাহলে শব্দটা কি? লাইফ। এবার খুব ভালো করে বুঝবেন এটা আপনারা। এই লাইফটাকে একটু আমার পরিভাষায় ভালো করে আপনারা বুঝুন। লাইফের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে এল। এলকে আমি কনসিডার করছি উইথ লায়াবিলিটিস। মানে আজকের ডেটে আপনার কী কী লাইফে লায়াবিলিটিস আছে, মানে কী কী লোন আছে। হতে পারে আপনার হোম লোন আছে, হতে পারে আপনার পার্সোনাল লোন রয়েছে। এবার এই হোম লোনটা হয়তো বা অলরেডি আপনি ইন্স্যুরেন্স করে রেখেছেন, তাহলে লায়াবিলিটি নেই। আর যদি অনেক আগে নিয়ে থাকেন তাহলে ওই সময় ইন্স্যুরেন্স কভারেজ আসছিল না। যদি সেটা ইনশিওর্ড না থাকে তাহলে আপনার লায়াবিলিটি। তাহলে আপনি ওই ফিগারটাকে লিখুন, আজকের ডেটের আপনার কত টাকার লোন আছে পেন্ডিং। কেন? ইফ ইজ এনি মিস হ্যাপেন টু ইউ, আপনার পরিবারের কাছে ব্যাংক পৌঁছাবে ওই টাকাটাকে রিকভার করার জন্য। আর যদি না পে অফ করতে পারে তাহলে ফ্ল্যাটটা হাত থেকে চলে যাবে। কোথায় থাকবেন তখন? তাই নিয়ে এই লায়াবিলিটিটাকে লিখতে হবে। তারপরে যদি তার কোনো পার্সোনাল লোন নেওয়া থাকে, সেইটা যদি ইনশিওর্ড না থাকে তাহলে সেই ফিগারটাকেও লিখতে হবে। দিজ আর মাই লায়াবিলিটিস। আই ফর ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কত টাকার দরকার? কীভাবে ক্যালকুলেশন করবেন? আপনার মান্থলি ইনকাম যা রয়েছে সেটা 200 টাইমস করুন, তাহলে আপনার ইনকাম প্রোটেকশনটা হয়ে গেল। ধরুন 20,000 টাকা আপনার ইনকাম, 40 লক্ষ টাকা আপনি লিখুন আপনার ইন্স্যুরেন্স দরকার আছে। লায়াবিলিটি, ইন্স্যুরেন্স। এবার হচ্ছে এফ। এফ মানে হচ্ছে ফিউচারে যা যা গোল আমি অ্যাচিভ করব সেগুলোকে এখন থেকেই কভার করতে হবে। কেন? আজকের দিনে যদি আপনার কোনো রকম মিসহ্যাপ হয় তাহলে আপনার যে স্বপ্নগুলো রয়েছে জীবনের, মানে আপনার ছেলে বা মেয়ের পড়াশোনা, তার বিয়ে, আপনাদের রিটায়ারমেন্ট, আমি রিটায়ারমেন্টকে নয় বাদই দিলাম, ছেলে মেয়ের পড়াশোনা আর বিয়ে, এই দুটো খরচকে যদি আজকে থেকেই আমাকে কভার করতে হয় তাহলে জানতে হবে যে কত টাকা আমার ওই সময় দরকার। ধরে নিলাম জেনে গেছেন 30 লক্ষ থেকে 40 লক্ষ টাকা খরচ হতে পারে আপনার আগামী দিনে, তাহলে এই এফে আপনাকে 40,000 টাকা লিখতে হবে। ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড আমি বলি যা টাকা মান্থলি তার দরকার তার 3 টাইমস বা 6 টাইমস যদি সে রাখতে পারে ভালো। যার যা খরচ সে 6 মাসের খরচ বা 6 মাসের খরচ, এইটা টোটাল প্লাস করলে পরে যা টাকা দাঁড়াচ্ছে সেই টাকাটা তার ইন্স্যুরেন্স নিড আছে, বা ওই টাকাটা তার লিকুইডিটি দরকার আজকের দিনে। কেন? ইফ ইজ এনি মিস হ্যাপেন, ওই গোটা টাকাটা যেন তার পরিবারের কাছে যায়, তাহলে তার লোনগুলো যা ছিল সেগুলোকে সব পে করে দিতে পারবে। প্রতি মাসের যে ইনকামটা সেটা পেয়ে যাবে। ফিউচারে যে ছেলে বা মেয়ের জন্য যে যে স্বপ্নগুলো দেখেছিল সেগুলো আলাদা করে সরিয়ে রাখতে পারবে। আর ইমার্জেন্সি ফান্ড হিসেবে তার কাছে তো রইলই টাকা। আর এই যে লিকুইডিটিটা দরকার আছে আপনার, সেই লিকুইডিটি টাকাটা যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ না থাকে তাহলে তখনই আপনাকে হেল্প নিতে হয় কিসের? ইন্স্যুরেন্সে। আর যদি আমি ইন্স্যুরেন্সটা ঠিক করে আমি না বুঝে করে থাকি তাহলে এই আগামী দিনে যা যা গোল আছে সব করা গোল ভেস্তে যেতে পারে। তাহলে আমি যদি বুদ্ধি করে এরকম একটা কোনো প্ল্যান নিই যেখানে ইন্স্যুরেন্স কভারেজও থাকবে, আবার ডেট ফান্ডেরও একটা কম্বিনেশন থাকবে, সেটাও কিনা ট্যাক্স ফ্রি রিটার্ন হবে, কি হলো? আমার টোটাল পোর্টফোলিওতে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট গ্যারান্টিড প্রোডাক্ট থেকে আসবে। আর এই মাঝখানে যে সময়টা রইলো এটাকে কিন্তু আমি পুরো ফোর্স সেভিংসের মধ্যেই রাখলাম নিজেকে, যেখানে আমি নড়তে পারবো না, আর ইন্স্যুরেন্স কভারেজও হয়ে গেল। তেমনই এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার কিটিতে থাকতে হবে, তা নাহলে পরে আপনার পোর্টফোলিওটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবার চরম সম্ভাবনা হতে পারে। কিন্তু এখন আর একটা থিওরিও এসছে, সেটা হচ্ছে যে একটা টার্ম ইন্স্যুরেন্স করে নেওয়া হোক যেটার খরচ অনেক কম, আর বাকি যে টাকাটা বাঁচবে সেটাকে এসআইপিতে কন্টিনিউ করো। তাহলে তো সেই অনুযায়ী এন্ডাওমেন্ট প্ল্যানগুলো কারোর ফাইন্যান্সিয়াল গোলের মধ্যে থাকছেই না। কিন্তু এইগুলোর তাহলে প্রয়োজনীয়তা কোথায়? প্রয়োজনীয়তা রয়েছে, প্রথম কথা যে ইন্স্যুরেন্স দরকার সেটা আমাকে আগে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। ধরে নিলাম যে আপনি প্রপার ক্যালকুলেশন করতে পেরেছেন, কারণ আমি দেখছি যেটা বা দেখি যেটা, যে জিজ্ঞেস করি কত টাকার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, টার্ম ইন্স্যুরেন্স রয়েছে, হ্যাঁ রয়েছে। কত টাকা করেছেন? 1 কোটি। কত টাকা করেছেন? 50 লাখ। এই 1 কোটি আর 50 লাখের মধ্যে ঘোরাফেরা করে। এক্স্যাক্টলি 1 কোটি লাগবে না আমার 1 কোটি 25 লাগবে না 2 কোটি 30 লাগবে, সেই ক্যালকুলেশনটা প্রথম কথা করা হয় না। ধরে নিলাম আপনি করেছেন, করে নিলেন একটা টার্ম ইন্স্যুরেন্স, আর এসআইপিতে টাকাটা রাখতে শুরু করলেন। কেন? এই যে টাকাটাকে আমি লস করছি
টার্ম ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে সেই টাকাটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। মানে এক কথায় কানে জল ঢুকলে জল দিয়ে আমি জলটা বার করলাম। কিন্তু এই এসআইপিটা যে কন্টিনিউ করবেন আপনি, তার গ্যারেন্টি কে দিচ্ছে? মাঝখানে উইথড্র হয়ে যাচ্ছে। ফোর্স সেভিংসটা দরকার আছে। সেই কারণে এরকমও প্রোডাক্ট রয়েছে যেখানে আপনাকে কম রিটার্নেরও ভাবনা চিন্তা করতে হবে না, বেশি রিটার্নই পাবেন, লাইক মিউচুয়াল ফান্ড উইচ ইজ কল ইউলিপ, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে ইন্স্যুরেন্স কাভারেজও থাকবে আর 12-15% একটা রিটার্নও আসবে। এবার আপনি বলতে পারেন 12-15% কি দেবে ইউলিপ? দিতে পারে। কখন? যদি তার এক্সপেন্স রেশিওটা কম হয়। এবার ভারতবর্ষের অনেকগুলো কোম্পানি রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে এখনও অবধি মানে কমিটেড টু দি সোসাইটি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এনি টাইম এগিয়ে রয়েছে, এলআইসি, যাদের এক্সপেন্স রেশিও অনেক অনেক কম এবং রিটার্নটা আজকের দিনে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইটস আ হিউজ, বহু বছরের একটা এক্সপিরিয়েন্স। সেখানে বেশ কয়েকটা ফান্ড রয়েছে এই মুহূর্তে 19%, 20% রিটার্ন দিচ্ছে। আরও পুরনো ফান্ডগুলো আরও বেশি রিটার্ন দিচ্ছে। অতএব এই মুহূর্তে যদি কেউ ভাবেন যে আমি মিউচুয়াল ফান্ড আলাদা করব, টার্ম ইন্স্যুরেন্স আলাদা করব, প্রয়োজন নেই। একই সঙ্গে কম্বো প্রোডাক্টও আপনি কিনতে পারেন। এবার একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে ধরুন এই সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস চলে আসে যে কেউ যদি বেশি করে গ্রো করতে চায় তখন তাকে বিজনেস করতে হয়, এবং যদি পারিবারিক সূত্রে অনেক টাকা না থাকে তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা লোন একটা অপরিহার্য। তো এই যে ধরুন লোন নেওয়া, সেখানে একটা রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি বিজনেস করতে গেলে কত অবধি আমার লোন নিতে পারি, বা আমার যে কোনো কার, ফ্ল্যাট ইত্যাদির ক্ষেত্রে কত অবধি আমি লোন নিতে পারি, সেইটা ক্যালকুলেট করা একটা খুব ইম্পর্টেন্ট। আর এই পুরো বিষয়গুলোতে সরকারের পক্ষ থেকে কি কোনো স্পেশাল বা লিগ্যাল ইমিউনিটি থাকে, যেখানে লোন নিলে পরে বিপদে পড়লেও সেখান থেকে একটু রেহাই পাওয়া যেতে পারে? ভালো প্রশ্ন করেছেন। ব্যবসা করতে গেলে পরে যদি ব্যাকগ্রাউন্ড যদি খুব স্ট্রং থেকেও থাকে, পারিবারিক স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, তারপরেও কিন্তু মানুষ লোন নেন এবং লোন নিয়ে তারা বড় ব্যবসাটাও করছেন। এবার আমি নিয়েছি লোন, সেখান থেকে কীভাবে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো না, আপনি যে শব্দটা বললেন যে রিস্ক ম্যানেজমেন্টটা কীভাবে করবো। প্রথম কথা, যত টাকা লোন নিচ্ছেন তত টাকা নিজেকে আগে সিকিউর করুন থ্রু কিম্যান ইন্স্যুরেন্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি ওই কোম্পানির যদি কিম্যান হয়ে থাকেন, মানে আপনারই যদি মস্তিষ্ক প্রসূত সব চিন্তাভাবনা হয়ে থাকে, তাহলে আপনি খুব ইম্পর্টেন্ট ওই কোম্পানিটার জন্য। সো আপনার অবর্তমানে আপনার অবর্তমানে যে ফাইন্যান্সিয়াল লসটা হতে চলেছে কোম্পানির, সেটা প্রথম থেকেই প্রোটেক্ট করে রাখা, অ্যান্ড যে টাকার লায়াবিলিটি রয়েছে সেটাকেও প্রোটেক্ট করে রাখা। এটা তো গেল যে ব্যবসা হচ্ছে আর কোনো রকম এরকম মরাল হ্যাজার্ড হলো, সেই ক্ষেত্রে সে নিজেকে কভার করে নিল। ব্যবসা চলতে চলতে কোনো কারণে ব্যবসার একটা ডাউনফল হওয়া শুরু করলো এবং নেগেটিভ দিকে যেতে শুরু করলো, যেখানে কিনা ব্যাংকক্রাফট হওয়ার একটা সম্ভাবনা হয়তো এসে গেছে, হতেই পারে এরকম। এমন ক্ষেত্রে এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেটা যদি আপনি অ্যাভেল করেন, তাহলে আপনার সব কিছু সম্পত্তি যদি আপনার ক্রোক করেও নেয়, এই সম্পত্তিটাকে আপনাকে ক্রোক করতে পারবে না। সেটা হচ্ছে এমডব্লিউপি অ্যাক্ট। এমডব্লিউপির অ্যাক্টে আপনি কি নিতে পারেন? এই এমডব্লিউপি অ্যাক্টটা কি? ম্যারেজ ওমেন প্রোটেকশন অ্যাক্ট। যদি কেউ বিবাহিত হন আর তার এই ব্যবসার জন্য সে যদি নিজেকে মনে করেন এই প্রোটেকশন নেব, যা টাকার তিনি লোন নিচ্ছেন ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের যদি সে ইন্স্যুরেন্স কাভারেজ নেয়, আর সেই কাভারেজের সঙ্গে যদি তার মিসেসের নাম অ্যাড করে অ্যাজ এ নমিনি অ্যান্ড এমডব্লিউপির অ্যাক্টে প্রপোজালটাকে থ্রু করায়, তাহলে যদি কখনো এরকম নেগেটিভ সিচুয়েশন আসেও, ব্যাংক বা ইনস্টিটিউশন তার জীবন থেকে সব অ্যাসেট নিয়ে যেতে পারে, কিন্তু এই অ্যাসেটটা নিতে পারবে না। এটা অ্যাবসলিউটলি তার মিসেসকে প্রোটেক্ট করার জন্য উনি করে রেখেছিলেন। আর এইটার কিন্তু কোনো আপার লিমিট নেই, যে কোনো লিমিট অবধি সে নিজেকে কভার করতে পারে। অতএব এই এমডব্লিউপি একটা আগে এতটা প্রচলনে ছিল না, এই মুহূর্তে প্রচণ্ড ইন্ডাস্ট্রিতে, কারণ ব্যাংক থেকে প্রচুর মানুষ লোন নিচ্ছেন আর মার্কেটটা এত টাফ, মার্কেটটা এতটাই কম্পিটিটিভ, তাই জন্যে কোথাও যদি একটু ভুলভাল ডিসিশন হয়ে যায়, যদি
ব্যবসাটা যদি খারাপও চলে, তার যে হার্ড অ্যান্ড মানিটা রয়েছে সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়, তার জন্যই এই প্রোটেকশন একটা। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যখনই কেউ ইন্স্যুরেন্স করতে চান তখন তারা বলেন যে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে কেন যাব, আমি তো ব্যাংকে গেলে সেখানেই, এখন ব্যাংকে গেলেই বিভিন্ন ইন্স্যুরেন্স বা বিভিন্ন প্রোডাক্টের কথা বলা হয়, সেখান থেকে করতে পারি। সো মানুষ কিন্তু ইন্স্যুরেন্স কোথা থেকে করবেন এক্স্যাক্টলি, লাইক মিউচুয়াল ফান্ড, সেটা নিয়েও এখন রীতিমতো কনফিউশনে রয়েছেন। সেইটা নিয়ে আপনি কি বলেন? দেখুন, উইথ ডিউ রেসপেক্ট টু অল, ব্যাংক অ্যাকচুয়ালি ব্যাংকের কাজ হচ্ছে ব্যাংকিংটা, কিন্তু এই মুহূর্তে ব্যাংকের একটা প্যারালাল প্ল্যাটফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স প্রোডাক্টটাও সেল করা বা মিউচুয়াল ফান্ড সেল করা। মানুষ চাইলে পরে ব্যাংক থেকেও কিনতে পারেন, কোনো সমস্যা নেই। খালি আমাকে বুঝতে হবে যে আমি কি প্রয়োজন অনুযায়ী কিনছি সেই প্রোডাক্টটা, বা যিনি আমার ব্যাংকার রয়েছেন তিনি কি ইন্স্যুরেন্স সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করে আপনাকে এক্সপ্লেন করছেন, কারণ তার পড়াশোনাটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকিং নিয়ে। তিনি যদি ইন্স্যুরেন্সটা বোঝেন তাহলে কোনো সমস্যা নেই, তিনি যদি মিউচুয়াল ফান্ডের ইনসাইটটা বোঝেন কোনো সমস্যা নেই, তাহলে ব্যাংক থেকেই কিনতে পারে। এবারে ব্যাংকের একটা সমস্যা হয়ে যাচ্ছে, আমি প্রথমেই বলেছি যে সকলকে সম্মান জানিয়ে আমি বলছি, বহু ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে দিনে 2-3টে করে ফোন আসে, প্রচুর ফোন কল আসে, আরে সুরজিৎ ব্যাংকে গিয়েছিলাম, 5 লাখ টাকা বললো ওয়ান টাইম রাখার জন্য, তা আমিও ভাবলাম যে 4-5 বছর কোনো অসুবিধা নেই, 5 লাখ টাকা রেখে দিই। এটা কখনো 5 লাখ, কখনো 10 লাখ, কখনো আরও হয়তো বেশি টাকা। তিনি ভেবেছেন একবারই দিয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক যিনি করিয়েছেন, ফর্ম ফিল আপ করিয়েছেন, হয়তোবা জেনে অজান্তে সে ওটাকে ইয়ারলিতে টিক করে দিয়েছেন। পরের বছর তার বাড়িতে রিনিউয়াল নোটিশ গেছে, সে ভাবছে আমি 5 লক্ষ টাকা ইয়ারলি কী করে ফেরত দেবো আমি আবার, মানে সেই 5 লক্ষ টাকা আমি আবার রিনিউয়ালের টাকা কোথা থেকে জোগাড় করবো, আর এই যদি 5 লাখের বেশি হয়ে যায় তাহলে আরও বড় সমস্যা। তো এইরকম কিন্তু মাঝে মধ্যে রং সেলিং হয়ে যায়, এরও কিন্তু উপায় রয়েছে বেরোবার। সেক্ষেত্রে আমরা একটা টিম তৈরি করেছি, যারা লিগাল টিমের হেল্প নিয়ে আমরা যদি এরকম রং সেলিং আমরা প্রুফ করতে পারি, তাহলে যত টাকা উনি দিয়েছিলেন সেই টাকাটা তিনি পেতে পারেন। অবশ্যই তার জন্য একটা ফিস তাদেরকে চার্জ করা হয়, কিন্তু যে টাকাটা ভেবেইছিলেন আর পাবেন না কোনোদিনও, তার একটা পোর্শন পেলেও তো আমার কিছুটা হলেও কাজে লেগে যাবে। তো সেইটা কিন্তু আমাদেরকে একটু ভেবে চিনতে পা দিতে হবে যে আমি ঠিকভাবে ঠিক ইন্স্যুরেন্সটা নিচ্ছি কিনা। রাইট। আর ফাইনালি একটা প্রশ্ন আমাকে বলুন যে লাইক মিউচুয়াল ফান্ড, অনেকের কাছে এটা ক্লিয়ার না যে ওয়াই ইন্স্যুরেন্স। অনেকেই এই কনফিডেন্সের মধ্যে থাকেন যে আমার মধ্যে একটা বিলিভ সিস্টেম আছে যে আমার কিছু হবে না। সো ওয়াই ইন্স্যুরেন্স, বা এই ইন্স্যুরেন্সটা গুরুত্বপূর্ণ কেন? ইন্স্যুরেন্স কেন দরকার? প্রথম কথা হচ্ছে মানুষ প্রথমে ভাবে যে আমি একজন সুপারম্যান, আমার কিচ্ছু হবে না। ফ্লাইট এয়ার টার্বুলেন্সে পড়েছে, ফ্লাইট দুলছে, সে ভাবছে আমি বাদে এই ফ্লাইটে যা যা যাত্রী রয়েছে তাদের সমস্যা হতে পারে, আমার কিছু হবে না। এটা একটা বিলিভ সিস্টেম মানুষের কাজ করে। আমি তাই জন্য সকলকে জিজ্ঞেস করি যারা আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি ইনফ্যাক্ট দর্শকদেরকেও জিজ্ঞেস করছি, মন থেকে খালি 2 জনের নাম লিখুন আপনার অবর্তমানে সেই মানুষগুলো আপনার মিসেস বা আপনার ছেলে বা মেয়ের আগামী যতদিন তারা সার্ভাইভ করবে তাদের ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি তারা নিতে পারবেন। যদি লিখতে পারেন তাহলে আপনার ইন্স্যুরেন্স নিড নেই, আর যদি না লিখতে পারেন তাহলে আপনার ইন্স্যুরেন্স নিড আছে। কত টাকার আছে সেটা পরের বিষয়, কিন্তু আছে। এটা তো গেল একটা পরিবারের কথা আপনি বললেন রিগার্ডিং দ্য ইন্স্যুরেন্স। আর একটা বিষয় হচ্ছে যে যেটা শুরুর দিকেও আমাদের বারবার উঠে আসছিল, যে ছেলে মেয়ের এডুকেশন বা ভবিষ্যৎ ইত্যাদি। তো কোনো এরকম নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কিংবা প্রোডাক্ট আছে যেটা স্পেসিফিক্যালি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্যই করা যায়? আছে, দেখুন 2 রকমের পদ্ধতিতে মানুষ এগোয় সাধারণত দেখছি। প্রথম কথা বার করলাম আমি, ধরুন একটা বাচ্চার পড়াশোনার জন্য আজ থেকে 15 বছর পর 40 লক্ষ টাকা লাগবে। সেটার একটা দিক হচ্ছে আপনি অ্যাবসলিউটলি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গেলেন, আপনি ভোলাটাইল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে গেলেন। সেখানে 2টো জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনি পুরো টার্মটা কমপ্লিট করলেন না, আপনি গোলটাই অ্যাচিভ করলেন না। আর এই 40 লক্ষ টাকা
গোলটা পৌঁছাবার আগে যদি বাবার বা মায়ের যদি কোনো মিসহ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু যত টাকা অবধি তিনি জমিয়েছেন অতটুকুই টাকা তিনি পাবেন। কিন্তু যদি এরকম কোনো প্রোডাক্ট তিনি নেন যেখানে ওনার ইন্স্যুরেন্স কাভারেজও থাকবে, আবার স্বপ্নটাও কিন্তু পূরণ হবে। খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট আছে, এক্সপ্লেন করি আপনাকে। বাবা বয়স হচ্ছে 35 বছর, তার বাচ্চার মোটামুটি 15 বছর পরে 40 লক্ষ টাকা লাগবে। 35 বছর বয়স, তার মানে 50 বছর বয়স অবধি তার এই লাইবিলিটিটা রয়েছে। এই চলার পথে 15 বছর চলার পথে যদি বাবার কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্টালি বা নর্মাল ডেথ, তাহলে সঙ্গে সঙ্গে ওইখানে প্রিমিয়ামটা সিজ হয়ে যাবে। ওকে, কেন? ধরে নেওয়া হচ্ছে যে তার বাবা বা মা যিনি ইনকাম করে এটা জমা করছিলেন টাকাটা, তারা বর্তমানে কী করে প্রিমিয়াম দেবে? সে সিজ হয়ে গেল ওখানে প্রিমিয়াম। এবং প্রোডাক্টটা এটা ভাবছে যে বাচ্চাটা এই কদিনের যে বেঁচে থাকা যে সময়টা রয়েছে 18 অবধি, প্রত্যেক বছর তার পড়াশোনার খরচটা রয়েছে, সেটা কিভাবে চলবে? সেখানেও তাকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করা হবে রেগুলার বেসিস এবং ফিক্স অ্যামাউন্ট, যতক্ষণ না বাচ্চাটার বয়স 18 বছর হচ্ছে। ওই যে 40 লক্ষ টাকাটা ছিল সেটা বাচ্চার হাতে তুলে দেওয়া হবে 18 বছর বয়সে। কেন? তার পড়াশোনার জন্য সেই টাকাটা লাগবে। তার মানে আমার দুটো প্রোডাক্টের মধ্যে আমি যদি কম্পেয়ার করি, এই প্রোডাক্টটার সিকিউরিটিটা হচ্ছে যে সেই ব্যক্তির যে স্বপ্নটা দেখা ছিল সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবেই, তিনি থাকুন অথবা না থাকুন। আমরা সকলেরই মঙ্গল কামনা করি যে তাদের কারোর কোনো সমস্যা না হোক, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে যেন এরকম না হয় আমি জানতাম না তাই ভাবিনি তাই করিনি। আর এই প্রোডাক্টটা মানুষ কিভাবে অ্যাভেল করবে? ভারতবর্ষের অন্যতম একটি বড় কোম্পানি যারা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে, তার কাছেই এই প্রোডাক্টটা রয়েছে। আর যদি আপনার আরও বিস্তারে জানতে হয় তো আমরা তো রয়েছি। ডেফিনেটলি আপনি এভাবেই মানুষের পাশে থাকুন, মানুষের ফিউচার প্ল্যান কিংবা স্বপ্ন অ্যাচিভ করতে সাহায্য করুন, এটা আমরা চাই। সো একটা দারুণ আড্ডা হলো ওনার সাথে। আমি উইথ ইউর পারমিশন, কারণ আমাদের কাছে অনেক ফোন আসে আপনি আসার পরে যে কি করে এনার কাছে যোগাযোগ করব, আমি একটু ফোন নাম্বারটা আপনার দিয়ে দিতে চাই। আর আপনারা এই ধরনের আলোচনা শুনতে চাইলে আরও কমেন্টে জানাবেন, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি পডকাস্ট দেখে আপনাদের জীবনে কোনো পজিটিভ এফেক্ট পড়ে, আপনাদের লাইফে কোনো পজিটিভ এফেক্ট আমরা আনতে পারি, সেটাই আমাদের কাছে আলটিমেট সাকসেস। আজকে ইচ্ছা না থাকলেও, অনেক প্রশ্ন থাকলেও এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার চ্যানেল আরও 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 শ্রীবৃদ্ধি হোক, মানুষের কাছে আরও পৌঁছোক, আপনার বিভিন্ন সাবজেক্ট নিয়ে মানুষের আরও নলেজ বাড়ুক, সেটাই চাইবো। আবার আশা করি দেখা হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।